প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এলাই নওয়াজ খান, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি। আরেকজন রয়েছেন হাসনাইন খুরশেদ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব এলাই নওয়াজ খানের কাছে। আপনি জানেন যে 5 ফেব্রুয়ারি ছিল ফ্যাসিস্ট হাসিনার পতনের 6 মাস পূর্তি। সেদিন ছাত্রদের উদ্দেশ্যে দিল্লিতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা রাত 9টা ছাত্রলীগের উদ্দেশ্যে অডিও ভাষণ দেওয়ার ঘোষণা দেন এবং তিনি সে ভাষণ দেন। তার ভাষণের শুরুর আসলে আগে থেকেই সারা দেশে শুরু হয় ফ্যাসিবাদের চিহ্ন মূলোৎপাটনের কার্যক্রম। 36 জুলাই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল ফ্যাসিবাদকে উৎখাত। ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, কিন্তু তার চিহ্ন কিন্তু রয়ে গেছে। ফ্যাসিবাদের পতন হয় কিন্তু তার চিহ্ন থাকে, এমন নজির কিন্তু বিশ্বের ইতিহাসে কোথাও নেই। যদি তাই হয় তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ চিহ্ন থাকবে কেন? একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন যে ভয়াবহ একটা গণহত্যা এখানে ঘটে গেছে এবং গণহত্যার নায়ক যারা, ইনক্লুডিং আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন ভারতে আছেন, তিনি সহ এখনও সেই শোকার্ত পরিবারগুলির ক্রন্দন কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আহতরা এখনও চিকিৎসা পায় নাই। তখন দেখি যে এই লোকগুলির মধ্যে যারা গণহত্যা চালিয়েছে সামান্যতম অনুশোচনার নেই। সুতরাং এই যে অনুশোচনা নেই, এটাই কিন্তু মূলত যখনই শেখ হাসিনা বক্তৃতার কথা বলেছে মানুষকে ক্ষুব্ধ করেছে এবং মনে হয়েছে যে কিছুই ঘটে নাই বাংলাদেশে, এবং তিনি কিছুই করেন নাই। বক্তৃতায় তিনি বলেছেনও যে আমার কি দোষ, আমার কি অপরাধ, আমার কি অপরাধ, এটা তিনি বলেছেনও। আপনি লক্ষ্য করে থাকবেন যে ফ্যাসিবাদী সংগঠনগুলি বা তার নেতা কর্মী সবার মধ্যে দেখবেন তারা কখনোই তাদের অপরাধগুলি স্বীকার করে না। এবং আপনি দেখবেন যে 15ই আগস্টের পরে শেখ হাসিনা ভারত থেকে এসে এখানে যখন আসলেন 81 সালে, তিনি তার পরিবারের ট্র্যাজেডি নিয়ে কান্নাকাটি করেছেন, কিন্তু কখনোই তার পিতা, যে যিনি একসময় গণতন্ত্রের জন্য পাকিস্তান লড়াই করেছেন, জেল কেটেছেন, তিনি যে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল করেছিলেন, সেটা যে একটা অন্যায় ছিল, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে এই কাজটা করেছিলেন, সে ব্যাপারে কখনো তিনি বলেন না যে কাজটা ভুল। বরঞ্চ উল্টো বাকশালের পক্ষে কথা বলেছেন। না, উল্টা বলে যে বাকশাল খারাপ ছিল না, জনকল্যাণের জন্য করা হয়েছিল, তিনি বলুন ডিফেন্ড করেছেন। এবং সকলগুলি পত্রিকা বন্ধ করে মাত্র 4টা পত্রিকা রাখা হয়েছিল। কখনো ওনাদের সহযোগীরা এ ব্যাপারে কিন্তু কখনো দুঃখ প্রকাশ করেন নাই, অনুশোচনা করেন নাই। এটা হলো ফ্যাসিবাদী সংগঠনগুলির আপনার, এটা কখনোই তারা এটা করবে না। ঠিক এখন এবারও ঠিক দেখা গেল যে ওইগুলির ধারে কাছে তারা নেই, যিনি আজীব কিছু ঘটে নাই। আপনি দেখবেন যে তিনি বাকশাল করেন নাই ঠিকই, কিন্তু একদলীয় করে ফেলছিলেন, বলা হচ্ছে বাকশাল প্লাস একদলীয় করে ফেলছেন। এবং আপনি দেখবেন 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যখন পতন ঘটলো, হিটলারের পতন ঘটলো, তখন তো আপনার জার্মান 2 ভাগ হয়ে গেল। ইস্ট জার্মান, সেটা হলো সোভিয়েত ইউনিয়নের দখলে চলে গেল। ওয়েস্ট জার্মানকে 3টা জোনে ভাগ করা হলো। 3টা জোনে ভাগ করে একটার দায়িত্ব হলো ইংল্যান্ড, একটা দেশ ফ্রান্স, একটা হলো আমেরিকা। কিন্তু এই 3টা জোনেই 3টা দেশ তাদের নিজস্ব পদ্ধতিতে ডিনাজিফিকেশন, মানে সরকার থেকে আরম্ভ করে সরকার, বিচার বিভাগ, পুলিশ, সব জায়গাতে আর কি, মানে সর্বস্তরে, মিডিয়া, ইকোনমিক সেক্টর, সব সেক্টর থেকে নাজি মুক্তির প্রোগ্রাম তারা নেয়। এবং এটা করতে গিয়ে প্রথম 5-6 মাস কিন্তু তারা রাজনীতি টোটালি নিষিদ্ধ করেছিল, রাজনীতি তৎপরতা করতে দেয় নাই। তারা বুঝতে পেরেছিল যে আমরা যদি ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণের পথে যদি নাজিদেরকে যদি না করা হয়, মানে শেষ শব্দটা ব্যবহার করবে না, নাজি মুক্ত না করা হয় প্রশাসন থেকে, বিচার বিভাগ থেকে, তারপরে ইভেন রেডিও, টেলিভিশন, যা কিছু সব জায়গাতে নাজিরা বসেছিল। তারা কিন্তু যদিও এটা করতে তাদের 46-48 সাল পর্যন্ত তাদের এই কাজ করতে হয়েছে, এটা লম্বা সময় লেগেছে এই কাজটা করতে। সুতরাং আপনি যদি ফ্যাসিবাদের সমস্ত উপাদানগুলি, সমস্ত লোকগুলিকে আপনি রেখে গণতন্ত্রের উত্তরণ অসম্ভব একটা ব্যাপার।
এবং যেটা আপনি বলতে পারেন যে এই কাজটা যেটা 5ই আগস্ট হওয়ার কথা ছিল, এটা 5ই আগস্ট পরে, যেটা আপনি অনেকে যেটা বলছেন এটা আফটার শক, একটা ঘটনা ঘটে যাওয়ার। হ্যাঁ, যেমন 15 আগস্টে কিছুই ঘটে নাই মোরালেস, কিন্তু 7 নভেম্বর একটা বিস্ফোরণ ঘটেছে। এখন একটা জিনিস কিন্তু প্রতিষ্ঠিত, যারা একটুখানি মনে করছিল ব্যাপারগুলি বুঝি পিসমিল একটা সমাধান হয়ে যাবে, তারা বলে না, ব্যাপারগুলি এত সোজা না। একটা বিষয় মনে রাখতে হবে যে এইখানে কিন্তু আওয়ামী লীগ মূল না, এখানে হলো ইন্ডিয়া তার ভূরাজনৈতিক স্বার্থে অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ তাদের জন্য অতি অতি বেশি প্রয়োজন, এবং তারা চায় বাংলাদেশের সরকার, পুলিশ, আর্মি, বিচার বিভাগ সব তাদের নিয়ন্ত্রণে, তাদের কথা মতো চলুক। যে কারণে এই বর্তমান পরিস্থিতি তারা মেনেই নিতে পারছে না। যেটা তারা গত 15 বছর যেটা করতে পেরেছে, এখন সিচুয়েশন সম্পূর্ণ বদলে গেছে, এখন তারা সেটা করতে পারছে, তারা ভেরি অ্যাগ্রেসিভ। এবং আজকে এটা খুব, এই যুগে এটা হয়তো তারা দালাই লামাকে একসময় আশ্রয় দিয়েছিল, কিংবা কিছুদিন আগে নাসিদকে আশ্রয় দিয়েছিল। এসব আশ্রয়গুলি কিন্তু আলটিমেটলি তাদের জন্য বুমে হয়ে গেছে। নাসিদ কিন্তু আর মালদ্বীপে কিন্তু করতে পারে নাই, আবার বরং উল্টা হয়ে গেছে। হ্যাঁ, এইসব কারণ এতে হয় কি, নাসিদকে ধরেই নিয়েছে যে সে ভারতের দালাল। তা আমাদের দেশের জনগণের মধ্যে একটা সময় পর্যন্ত এক ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু এইবার কিন্তু শেখ হাসিনা এবং ইন্ডিয়া মিলে প্রমাণ করে দিচ্ছে যে আসলেই আওয়ামী লীগ তাদের একমাত্র বিশ্বস্ত সংগঠন। এই সংগঠনের মাধ্যমে কেবলমাত্র বা তার জিওপলিটিক্যাল স্বার্থ উদ্ধার হইতে পারে। হাসনাইন খুরশিদ, আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দল আওয়ামী লীগের ব্যাপারে খানিকটা নমনীয় ভূমিকা রাখার চেষ্টা করছে। আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে একপেশে নির্বাচন হয়ে যাবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দলটি লাভবান হবে। কোনো রাজনৈতিক দল ফেসিস্টদের বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার পর থেকে কিছুটা সরে গিয়েছিল, কিন্তু গত দুদিনের ঘটনায় তাদের সুরও পাল্টে গেছে। তারা বুঝতে পারছে আন্দোলনের আগুনটা নেবেনি, এবং তরুণরা আগের মতোই সোচ্চার। ফেসিবাদকে তারা এদেশে তৎপর হতে দেবে না। তারা আবার মাঠে নেমেছে, মাঠে থাকবে। তাদের এই দৃঢ়চেতা মনোভাব রাজনৈতিক দলগুলোর প্রতি অনেকটা হুঁশিয়ারি বলে কেউ কেউ মন্তব্য করছেন। আপনার কি মনে হয়? এই আন্দোলনে যে ছাত্র জনতার অভ্যুত্থানে একটি দল বা একটি গোষ্ঠী বা একটি অংশ সরে গিয়েছিল পরে, এটা আমি মনে করি না। তারা প্রত্যেকেই ফ্যাসিবাদের প্রশ্নে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের প্রশ্নে আপোষহীন। সেই প্রশ্নে কেউ কোনো রকম আপোষ করেছে বা সমঝোতার চেষ্টা করেছে, এটা কেউ বলার চেষ্টা করছে না, এটা আমি বিশ্বাস করি না। এবং এটা তাদের বক্তব্যই তো সেটা প্রমাণ করে। এটা প্রমাণ ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি ঠিক আছে, কিন্তু গত 15.5 বছর যে উদাহরণ দেই, কেউ বলছে যে আমি ফেসিস্ট, বারবার ফেসিস্ট বলা পছন্দ করি না, আমি তাদেরকে মাফ করে দিলাম। আরেক রাজনৈতিক দল বলেছে যে আওয়ামী লীগ রাজনীতি থাকবে কি থাকবে না জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ তো 5 তারিখে সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে এই প্রশ্নগুলো উঠেছে। এবং অনেকে নির্বাচন পেছানোর জন্য যেভাবে সোচ্চার, কেউ নির্বাচন এগিয়ে নেওয়ার জন্য সোচ্চার, কিন্তু এরা কেউ এই বিচারটা খুব কঠিনভাবে হোক সেই ব্যাপারে সোচ্চার। কিন্তু বিচারের জন্য সবাইকেই সোচ্চার হতে হবে। আসলে বিষয়টা কি যে বিচার অনিবার্য। এত হত্যাকাণ্ডের পরে, এত নির্যাতনের পরে তার বিচার হবে না, এটা তো অসম্ভব। কিন্তু বিচার যদি বিলম্বিত হয়, তখন আসলে বিচারকে ডিনাই করার মতন হয়ে যায়, অস্বীকার করার মতন হয়ে যায়। তো বিচারে অনেক দীর্ঘ সময় নিচ্ছে। বিচারের নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের। বিচার দ্রুত করার জন্য অন্তর্বর্তী সরকার আছে, তাদের দায়িত্ব অনেক বেশি। এবং রাজনৈতিক দলগুলোর বাস্তবতা কি, যে সবাই আমরা জানি যে এই অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র উত্তরণ। তার আগে বিচার এবং সংস্কারের প্রক্রিয়া তো চলবেই, কিন্তু বিষয়টা এখন নির্বাচনের দিকে চলে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচারের দিকে যাচ্ছে। নির্বাচনী প্রচারের কৌশল হিসেবে তারা বিভিন্ন রকম কথা বলবে, তারা একজন একজনকে আক্রমণ করবে, একজন একজনের সমালোচনা করবে। এই বিষয়গুলো খুব অস্বাভাবিক কিছু না। সেটাকে যদি ভুল ব্যাখ্যা করা হয় যে তারা ফ্যাসিবাদের প্রশ্নে আপোষ করছে বা আওয়ামী লীগের প্রশ্নে সমঝোতা করছে, এটা আসলে ভুল ব্যাখ্যা হবে। কেউ এটা করেছে বলে আমি বিশ্বাস করি না। তবে তৃণমূল পর্যায়ে তো নয়, কোনো পর্যায়েই না। আসলে এটা কোনো পর্যায়ে নেই। এটা কেউ তৃণমূল পর্যায়ে, বরং কিছু স্থানীয় কিছু বিষয় থাকতে পারে, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠতা, সুলভ সম্পর্ক, লেনদেন, অনেক কিছু থাকতে পারে। কিন্তু কেন্দ্রীয়ভাবে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আপোষ করেছে, এটা আমি বিশ্বাস করি না। এই তরুণরা যারা বিপ্লবের বা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু একটা জিনিস ক্লিয়ার
ওদের সাথে আলাপ করে আমার যেটা মনে হয়েছে সেটি হলো ওরা জানে যে এই বিপ্লবের উপর কোন কোন ঘটনা ঘটতে থাকবে। ওদের লিস্ট আছে যে এটার পরে এটা ঘটবে, এটার পরে এটা ঘটবে, এবং এর প্রতিকার হিসাবে কি করা দরকার তারা সেটা জানে। যার কারণে আমরা দেখছি তারা কিন্তু নীরবে বসে নাই, বা এই আন্দোলন থেকে করে দায়িত্ব শেষ আমি আমার মতো চলে গেলাম, তারা কিন্তু তা করেন, তারা কিন্তু মাঠে সক্রিয় রয়েছে। এবং আমার মনে হয়েছে তাদের এই মাঠের সক্রিয়তা দুটো লাভ হবে। একটি হলো এই ফেসিস্টদের উত্থানের জন্য একটা বাধা, আর রাজনৈতিক দলগুলো একটু অন্যভাবে চিন্তা করবে। সবচেয়ে সেটা হবে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা শক্তিশালী করছে। আপনার কি মনে হয়? নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন সরকারকে সবারই শক্তিশালী করতে হবে। সেটা নিঃসন্দেহে ছাত্রদের একটা বড় ভূমিকা হচ্ছে, তারা অনেক বেশি সজাগ এবং সতর্ক একটা ফোর্স হিসেবে কাজ করছে, এবং সেটা করা উচিত যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে, কোনোভাবেই যাতে আওয়ামী লীগ ফিরে আসতে না পারে। আওয়ামী লীগের যে আবার দানবীয় রূপ নিয়ে ফিরে আসার চেষ্টা, বিভিন্নভাবে আওয়ামী লীগ সেই চেষ্টাটা করছে, সেটা যাতে কোনোভাবে সফল না হয় সেটার জন্য ছাত্রদের, তরুণদের অনেক বেশি সচেতন থাকতে হবে। কিন্তু তাদের দায়িত্ব তারা করতে গিয়ে কখনো কখনো ভুলও করছেন, সেই ভুলগুলো তারা আবার সংশোধন করে সামনে এগোনোর চেষ্টা করছেন, সেটা তারা করবেন। একটা নতুন তরুণ শক্তি, তাদের ভুল ত্রুটি সব কিছু নিয়েই তারা সামনে এগোবেন। কিন্তু যেটা আমার বড় ইস্যু, আমি যেটা নজরে আনতে চাই, সেটা হচ্ছে যে সরকারের দায়িত্ব আসলে অনেক বেশি। যখন পর্যন্ত সরকারে ছিল ফ্যাসিবাদ, যখন পর্যন্ত একটা ফ্যাসিস্ট সরকার ছিল, তখন আইন মেনে সব কিছু করা যায় না। কারণ ফ্যাসিস্ট তার প্রয়োজনে আইনকে ব্যবহার করেছে, তার প্রয়োজনে সব বাহিনীকে ব্যবহার করেছে, এবং সবভাবেই তারা তাদের মতন করে সব প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। তখন আইনের বাইরে গিয়েই বিপ্লব করতে হয়। বিপ্লব কখনো আইন মেনে হয় না। কিন্তু যখন সরকারে গণ অভ্যুত্থানের শক্তির সরকার ক্ষমতায়, তখন আসলে সেই সরকারের উপরে সবার আস্থা রাখা উচিত, এবং সরকারের উচিত যাতে মানুষের মধ্যে ক্ষোভগুলোর সঞ্চার না হয়। ক্ষোভ সঞ্চারিত হলে সেটা কীভাবে প্রশমন করবে, সেটা সরকারের দায়িত্ব অনেক বেশি। প্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাহি নওয়াজ খান এবং হাসনাইন খুরশিদ। এলাহি নওয়াজ খান, তরুণরা কিন্তু এই ফেসিস্টদের সঙ্গে আপোষের ব্যাপারে একেবারে আপোষহীন। তারা বিষয়টা কোনোভাবে মেনে নেবে না, বারবার তাদের বক্তব্যে এবং কর্মে প্রকাশ পেয়েছে, এবং লাস্ট এই সময়টা প্রকাশ পেল। তরুণদের এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? যারা এত বড় বিপ্লব ঘটালো, একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে, এবং যে তরুণেরা এবং সাধারণ মানুষ যে সরকারের ফ্যাসিস্ট বলেছে, গণতন্ত্রের যে রূপান্তরের জায়গাটা কখনোই এক হতে পারে না। এবং তরুণরা একটা জিনিস ভালো করে বুঝেছে যে এই ফ্যাসিস্টদের যদি আবার আসতে দেওয়া হয়, তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে, এটা তার হুমকির মুখে পড়ে যাবে, হুমকির মুখে পড়বে, এটা তার ভালোভাবে বুঝেছে। যেহেতু 1500-1600 ছেলে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এবং সবাই তরুণ, এরা টিনেজারই সব ম্যাক্সিমাম। এই আমাদের সব সন্তান, তাদের রক্তের ঋণ শোধ করতে হবে ছেলেদের। তারা এটা জানে ভালো করে, এবং সেটা তারা তাদের ডাকে যেহেতু তারা মানুষ বলেই বিচারের দায়িত্ব বলেই। তবে যে জিনিসটা তাদের উচিত এখন, সেটা হলো যে সরকার কিন্তু দেশের সরকার না, এই সরকার ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের যে পথ, ট্রানজিশন, সেই ট্রানজিশনের একটা সরকার, যার উপরে আসলে দায়িত্ব অনেক বেশি। এবং যে কাজটা খুবই ডিলে মনে হচ্ছে, সেটা হলো বিচারের ব্যাপারটা। 6 মাস চলে গেছে। এক্ষেত্রে জানি না আমাদের নিয়ম আইন কানুন কি আছে। এটা বিপ্লবের পরে তো অনেক কিছু সম্ভব, একটা মানে সংক্ষিপ্ত আদালত তৈরি করা, যেখানে দ্রুত বিচার করা যায়। সুবিধা ছিল প্রমাণ করার কোনো মানে সমস্যা নেই, প্রমাণ আরেকটা হলো যে আমাদেরকে এই ক্রাইটেরিয়াটা নির্ধারণ করা, সমস্ত লোককে ইনক্লুড করার দরকার নেই। মানে অনেকে এটা ছোট এমন একটা মানে আমাদের ক্লোজ সোসাইটি, যেখানে অনেকভাবে অনেক লোক ইনভলভ হয়ে যায়, কিন্তু সরাসরি যারা সরাসরি ফ্যাসিবাদের এইসব খুন, রাহাজানি, দুর্নীতির সাথে যুক্ত, এটা কতগুলি ক্যাটাগরিতে এনে এদেরকে আমার মনে হয় দ্রুততম সময়ে বিচার করলেই কেবলমাত্র আমি যেগুলি ঘটতেছে এইসব ঘটনা কিন্তু কমে যাবে। এবং যেমন আমি অনেক জায়গায় গেলে আমাকে জিজ্ঞেস করে, ভাই আসলে
মানে যে লোকগুলি খুবই বিচার হবে কিনা? এনলাইটেড যে দেশের কি অবস্থা, দেশের খবর কি, বিচারের অবস্থা কি এরকম না জিজ্ঞাসা করে? দেশের বিচার অবস্থা কি, দেশের খবর কি, যখন লোকেরা এই ধরনের সচেতন অংশ যখন এই ধরনের প্রশ্ন করে তখন বুঝে নেই যে আসলে মানুষ বুঝতে পারছে না সরকার কি করতে যাচ্ছে, সরকারের পদক্ষেপগুলি স্পষ্ট হচ্ছে না। তো এখন এই দুদিনের যে ঘটনাগুলি এটার প্রেক্ষাপটে সরকারকে আসলে জনগণকে বুঝিয়ে দিতে হবে যে আমি এই কাজগুলি করতে যাচ্ছি এবং এই সময়ের মধ্যে করব। আমি কিন্তু জানি না ওনার সংস্কার কাজগুলি কোন জায়গায়। উনি যদি এটা বলতেন যে আমি অক্টোবরের মধ্যে কিংবা আগস্ট মাসের মধ্যে আমার যেসব সংস্কারের পদক্ষেপগুলি নিয়েছি এগুলি শেষ করে ফেলবো, তাহলে হয়তো জনগণ বুঝতো যে না সেই শেষ করাটা কি, এটা একটা দৃশ্যতা আমাদের সামনে আসতে হবে। 6 মাসের মধ্যে এখনো কিন্তু কোনো কমিশনের কোনো বিষয়গুলি সুস্পষ্টভাবে জনগণের সামনে আসে নাই। সবচেয়ে যেটা মানুষ উৎকণ্ঠিত যেটা হলো বিচার নিয়ে, এবং Right. এই প্রথম বিএনপি ক্যাটেগরিক্যালি গতকাল হয়তো গতকালকে বলছে বলছে একদম। যে বিচার, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলগুলি আসলে এটা ব্যাপারে সোচ্চার হওয়া ভয়েসকে উচিত। সোচ্চার হওয়া উচিত যে যারা সত্যিই যারা অপরাধী, এই ঘৃণ্য গণহত্যার সঙ্গে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা বছরের পর বছর মানুষের অধিকার মানবাধিকার ক্ষুণ্ণ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনার জন্যে স্পষ্ট আমার দৃশ্য আমাদের সামনে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে। তাহলেই কেবলমাত্র মানুষের যে আশ্বস্ত হতে পারবে। আশ্বস্ত হতে পারে। জি। তা আমি আশা করি যে এই ঘটনার পরে সরকার নিজে তার প্রশাসনের ভিতরে যেসব লোকেরা আছে এই ঘটনা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল যে এদেরকে আপনি যেভাবেই দেখতে চান না কেন ওরা মাথা ছাড়া দিবেই। আস্তান খুরশিদ, ধানমন্ডি 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই বিষয়ে কিন্তু গতকাল সরকারটি বিবৃতি দিয়েছে এবং তারা বলেছে হাসিনার উস্কানিমূলক বক্তব্যেই জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ 32 নম্বরে ভাঙচুর। এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে আমি একটু পড়ে শোনাই। এতে বলা হয় যে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে 32 নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে, যার দুটো অংশ আছে। একটা অংশ হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদের অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদদের মৃত্যুর সম্পর্কিত অবান্তর আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন এবং অশ্রদ্ধা জানিয়েছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকির সুরে জুলাই গণ অভ্যুত্থানকে, গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি দামকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সেই ক্ষতকে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এবং এই বিবৃতিতে আরও বলা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধের একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না। যে ঘটনা ঘটছে এই ঘটনার মূল দায় দায়িত্ব শেখ হাসিনার নিজের। কারণ পৃথিবীর কোথাও এরকম দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আন্দোলনের মুখে, অভ্যুত্থানের মুখে কোনো ব্যক্তিকে, কোনো স্বৈরশাসককে কোথাও একটি শব্দ উচ্চারণ করতে দেওয়া হয় না। শেখ হাসিনাকে একের পর এক কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, তার যে লোকজন তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে এবং তারা সেই সুযোগ দিয়ে যে ধরনের কথা বলছেন সেটা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রকাশ। তারা নানাভাবে দেশে তাদের রয়ে যাওয়া যে লোকজন, তাদের যে অনুসারী, তাদের দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তো সেই ধরনের ক্ষেত্রে এটা খুব স্পষ্ট যে শেখ হাসিনা বিন্দুমাত্র বদলাননি। ক্ষমতায় থাকতে যে মানসিকতা ছিল তার, এখনও সেই একই মানসিকতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তার অবস্থান মানে অটল। তিনি সেই অবস্থান থেকে, বাংলাদেশ বিরোধী অবস্থান থেকে, বাংলাদেশের মানুষ বিরোধী অবস্থান থেকে তিনি একটু নড়েননি। তো তিনি যে এ ধরনের কাজ করবেন সেটা
তিনি হয়তো বোঝেননি যে তার হয়তো মনে হয়েছে যে 6 মাস পার হয়ে গেছে, এখন হয়তো মানুষ একটু মাফ করে দিয়েছে বা ভুলে গিয়েছে, বা তার মানুষেরা ডাকে নেমে আসবে। কিন্তু মানুষ নেমে আসার তো কোনো সুযোগই নেই। কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষমাশীল মানুষ, মানুষ অনেক সহনশীল, অনেক কিছু ভুলে যায়, এই ধরনের একটা কথা বলা হয়ে থাকে। তার হয়তো ধারণা ছিল যে 6 মাস কেটে গেছে, মানুষ এখন আর আগের মতন তার প্রতি সেই ক্ষোভ নেই। এটা খুব ভুল ধারণা, সেটা প্রমাণ হয়ে গেছে এই ঘটনায়। যে শেখ হাসিনা যখনই ছাত্রলীগ, যে ছাত্রলীগকে সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ করা হয়েছে, সেই ছাত্রলীগের ফেসবুকের ভেরিফাইড পেজে শেখ হাসিনা লাইভ বক্তৃতা দেবেন এই ঘোষণা যখন দেওয়া হয়েছে, তখনই আসলে স্পার্ক করেছে, তখনই ছাত্র জনতা ক্ষেপে উঠেছে যে এটা হতে পারে না। আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা তার দল যদি মনে করতো যে ঠিক আছে আমরা কোনো রকম আর নতুন করে কিছু চাই না, আমরা কথা বলবো না, সেটা হলে হয়তো একরকম সিচুয়েশন হতে পারতো। যে ডিসাইডেড যে তারা বলবে, এবং শেষ পর্যন্ত তারা কথা বলেছে, শেখ হাসিনা লাইভে কথা বলেছেন, এবং সেই কারণেই ক্ষোভ থেকে এই ঘটনা ঘটেছে। শেখ হাসিনার দায় সবচেয়ে বেশি, একই সাথে দায় অবশ্যই ভারতের, কারণ ভারতের ভারতের হেফাজতে থেকে ভারত সরকার কেন তাকে এই সুযোগ দিচ্ছে বারবার, এবং বাংলাদেশ সরকার পরদিনও প্রতিবাদ করেছে, এর আগেও করেছে, যে কেন শেখ হাসিনাকে এই ধরনের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, যে কথা বাংলাদেশকে অস্থির করছে। সে ধরনের কথা বলার সুযোগ দেওয়া মানে ভারত অন্যায় করছে, ভারত বাংলাদেশের প্রতি সৎ প্রতিবেশীসুলভ আচরণ করছে না। সো এই ধরনের পরিস্থিতিতে ভারত যদি সুযোগটা না দিত তাহলে হয়তো করতে পারতো না। শেখ হাসিনা এবং ভারত তারা দুই পক্ষই, এবং আওয়ামী লীগ, এই সবাই তাদের দায় হয়ে গেছে। কিন্তু পাশাপাশি আমি একটা কথা বারবার বলবো, যে এখন তো ক্ষমতায় শেখ হাসিনা বা কোনো গণবিরোধী শক্তি তো ক্ষমতায় নেই, ক্ষমতায় আছে প্রফেসর ইউনূসের মতন অসাধারণ ব্যক্তিত্ব, তিনি আমাদের সরকার প্রধান, এবং তার যে সরকার, যে অন্তর্বর্তী সরকার, এটা সর্বদল সমর্থিত সরকার, অত্যন্ত শক্তিশালী সরকার। সেই শক্তিশালী সরকারের প্রতি মানুষের আস্থা আছে, মানুষের আস্থা থাকা উচিত। কেন এই ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে একটা কারণেই, যে বিচার যত দ্রুত বিচারের প্রক্রিয়া এগোনো উচিত ছিল সেটা হচ্ছে না, যত দ্রুত গ্রেফতার করা উচিত ছিল সেটা হচ্ছে না। ওবায়দুল কাদের অনেক পরে পালিয়ে গেছে, কাদেরকে পালিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হলো কেন, এবং এত আওয়ামী লীগের এত নেতারা পালিয়ে গেল কেন, কারা এই সুযোগ করে দিল, সেই সুযোগগুলো রুদ্ধ করা উচিত ছিল। এবং দেশের ভেতরেও এখনও যারা লুকিয়ে আছে তাদের ধরার সেরকম কোনো চেষ্টা আমরা দেখছি না। আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার বলা হচ্ছে যে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের জন্য। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থেকে শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কেউই তো দায় অস্বীকার করতে পারে না গণঅভ্যুত্থানের জন্য তারা দায়ী। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলাটা কোথায়? আজকে পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা দেখলাম না। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলে সেই মামলা আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারতো আদালত থেকে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আইনগত প্রক্রিয়া বা প্রশাসনিক প্রক্রিয়া কোথায়? আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনগত প্রক্রিয়া দ্রুত শুরু না করলে মানুষের মধ্যে অসন্তোষ বাড়বে, এবং অসন্তোষ এমন মাত্রায় বাড়ছে যার বহিঃপ্রকাশ অনাকাঙ্ক্ষিত। এটা আবার দায়িত্ব দিয়েছে রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক দলগুলো ব্যাপারে সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলের সিদ্ধান্তের জন্য এই সরকার বসে থাকতে পারে না, সরকারকে তার মতন করে দেশ চালাতে হবে। আমি যদি অন্যের মুখাপেক্ষী হই, অন্য কেউ ভাই যদি পছন্দ না হয় সরকার চলে যাবে, কিন্তু সরকারকে দৃঢ়তার সাথে ব্যবস্থা নিতে হবে যে ইয়েস আপনারাই আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি যেটা সঠিক মনে করবো আমি সেটা করবো। সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা পদে পদে আপনারা হস্তক্ষেপ করবেন, প্রত্যেকটা পদে পদে আপনাদের কাছে অনুমতি দিতে হবে। এটা কি আবার স্টেম গভর্নমেন্ট? এই গভর্নমেন্ট মাস্ট বি ভেরি পাওয়ারফুল, এবং অসম্ভব পাওয়ারফুল। তার বিবেক থেকে, তার জাজমেন্ট থেকে যেটা সঠিক মনে হবে সরকারের সেটা করা উচিত। এলাই নওয়াজ খান, হাসান খুরশিদ বলছিলেন যে ভারত বসে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রর ছক আঁকছে তারই একটি অংশ মূলত শেখ হাসিনার এই ভাষণ। এই ঘটনার পর কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রতিবাদ পাঠিয়েছে, এবং হাই কমিশনকে ডেকে নিয়ে তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়েছে, এবং সেখানে কিন্তু স্পষ্ট বলেছে যে শেখ হাসিনা ভারতে থেকে যে সমস্ত বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি, সরকারও নিচ্ছে না, কেউ নিচ্ছে না। এবং ওই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয়, এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। এরকম দাবি কিন্তু আরও কয়েকবার জানিয়েছে, হাই কমিশনারকে ডেকে নিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই। কিন্তু আমরা দেখি ভারত একটু থামে, আবার কিন্তু কাজটা ঠিকই করে, সেখান থেকে সরে আসেনি। আরও একটি অবাক করা ঘটনা ঘটেছে, সেটি হলো যে 32 নম্বরের যে ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে কিন্তু এটা বলেছেন যেটা খুব দুঃখজনক। তারা বলেছে এই ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানানো উচিত এবং তারা তাই জানিয়েছে। আপনি লক্ষ্য করেছেন যে বারবার দিল্লিকে বলার পরও দিল্লি কথা শুনছে না, বরঞ্চ উল্টো দিল্লি বলছে যে এই ঘটনা ঠিক নয়। দুটো প্রশ্ন, একটি হলো ভারত কিন্তু শেষ পর্যন্ত কোনো কথা শুনছে না। তারা বারবার বলতেছিল যে এখন থেকে ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবে, কোনো দল বা গোষ্ঠীর সঙ্গে নয়। কিন্তু শেষ পর্যন্ত বারবার প্রমাণ করছে তাদের সম্পর্ক আসলে আওয়ামী লীগের সঙ্গে, আরও বলা ভালো ব্যক্তি শেখ হাসিনার সঙ্গে। এবং তারা এই 32 নম্বর নিয়ে বিবৃতি দেওয়ার সাহস পায় কোথায়? 72 সালে 15 আগস্টের পরে একদল লোক ভারতে গিয়েছিল এবং তাদেরকে রীতিমতন সামরিক ট্রেনিং দেওয়া হয়েছিল এবং আমাদের সেনাবাহিনীর সাথে তাদের কয়েক দফা কিন্তু সংঘর্ষ হয়েছে, তাতে নিহত হয়েছে অনেকে। বাংলাদেশ সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গি হলো তারা কখনো এই দেশটাকে তাদের স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিবেচনা করে নাই। তাদের একটা কি বলে স্যাটেলাইট রাষ্ট্র হিসাবে তারা দেখছে। তারা মনে করে যে এটা আমাদের এমন নিয়ন্ত্রিত এমন একটা দেশ হবে যেটা ভবিষ্যতে কখনো যদি চীনের সাথে চিকেন নেগড়ে যুদ্ধ হয় তাহলে এই জায়গাটার ভিতর দিয়ে আমাদের সাপ্লাই লাইন হবে, অবাধে আমাদের সৈন্য যাবে, ট্যাঙ্ক যাবে, ইত্যাদি ইত্যাদি ভাবনাগুলি তাদের মধ্যে আছে। তারা আওয়ামী লীগ ছাড়া এই কাজটার জন্যে আর কাউকেই বিশ্বাস করে না। সুতরাং এ ব্যাপারে তারা খুবই ডেসপারেট। তারপরে এই ভবনটার সাথে তাদেরও রাজনৈতিক সম্পর্ক আগাগোড়া আছে। ভারতীয়দের একটা পলিটিক্যাল রিলেশনশিপ আগাগোড়া আছে এবং আপনি তো জানেন যে যেটার ক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপি যে দলই বলেন না কেন এক জায়গায় আছে। এবং নেহরু ডক্ট্রিনের মূল কথা হলো ভারতের আশেপাশে ছোট ছোট যেসব দেশ আছে এই দেশগুলির সাংস্কৃতিক স্বাধীনতা থাকতে পারে, রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে না। এবং তিনি মনে করতেন যে দুদিন আগে ও পরে এই দেশগুলি ভারতের সাথে একীভূত হয়ে যাবে। অবিভক্ত ভারতের স্বপ্ন নেহরু ডক্টরের মধ্যে ছিল। এই দৃষ্টিভঙ্গির আলোকে কিন্তু তারা অনড় অবস্থায় আছে। একটা জিনিস যোগ করে আপনার সঙ্গে, এই ভারত কখনোই কোনো সময় কোনো প্রতিবেশীকে সম্মান দিতে জানে নাই এবং সবসময় যেটা আপনি বললেন এক ধরনের অধীনতা সবসময় ছিল এবং এর কিন্তু ফলও হয়েছে। একটা হলো যে কোনো প্রতিবেশী আর ভারতকে পছন্দ করে না। এটা হলো যে এটা যেটা আমরা বলি যে একটা বিগ্রেদার সুলভ আচরণ তার মধ্যে সবসময় ছিল। শেষ পর্যন্ত লাভ তো হয়নি, লাভ হয় না। কারণ এভাবে প্রতিবেশীকে, যদিও মোদি বলেছিল যে ইলেকশনের পরে যে প্রতিবেশী ফার্স্ট, তো প্রতিবেশী ফার্স্ট বলতে যেটা হয়েছে যে তার আমলেই কোনো প্রতিবেশী আর নেই। থেকে কাছের যে ভুটান, সেও চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের সাথে স্বাক্ষর করেছে। হ্যাঁ, নেপাল তো অনেক আগে এটা করেছে। হ্যাঁ, তারপরে শ্রীলঙ্কা নাই। কিন্তু বাংলাদেশকে তারা খুব আন্ডারএস্টিমেট করছে এবং আপনাকে আমি বলে রাখি বাংলাদেশ কিন্তু আন্ডারএস্টিমেটের জায়গায় নাই। আপনি যেভাবে দেখে কেন বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। সোভিয়েত ইউনিয়ন এত বড় বিশাল দেশ, ওর পপুলেশন কত? ওইরকমই আমাদের কাছাকাছি। এবং আমাদের এই জনসংখ্যাকে কিন্তু আপনি যদি লিডারশিপ একটা ইম্পর্টেন্ট জিনিস, তো এই জনশক্তি কিন্তু এখন আমাদের, আপনি যদি বর্ডার এলাকায় এখন লক্ষ্য করে দেখবেন আমাদের ছেলেরা, আমাদের সাধারণ লোকজন কিভাবে তার বর্ডারকে, এবং একটা জিনিস বলে রাখি, বর্ডারের লোক কিন্তু অনেক বেশি দেশপ্রেমিক আমাদের থেকে। কারণ হলো এই স্মাগল জন্য যা কিছু বর্ডার লোকজন করে, তো সীমারেখা আছে বলেই করতে পারে। ভারতকে ভালো করে ভালো করে চিনে। এই যে প্রতিনিয়ত গত সরকারের আমলে আমাদের লোকজনকে গুলি করে মারছে, কিন্তু এই গত 6 মাসে কিন্তু এখনো কিন্তু হয়েছে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু সঙ্গে সঙ্গে রিটেলিয়েশন হয়েছে অন্যভাবে, যার ফলে এটা কিন্তু অনেক কমে গেছে। আপনি দেখবেন যে চীন এবং চায়নার সাথে কিন্তু কখনো এই ঘটনা ঘটে না, কারণ তারা চোখে চোখ, বাংলাদেশের চোখে চোখ রাখতে পারে। বরঞ্চ অনেক ক্ষেত্রে ভারতের থেকে আমাদের দেশের মানুষ এগিয়ে আছে, অনেক ক্ষেত্রে এগিয়ে আছে।
আমাদের লোকেরা, এবং বিশেষ করে মানব উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ অনেক। অনেক অনেক বেশি আগে আছে ইন্ডিয়ার থেকে। সুতরাং তাদের এই উন্নাসিকতা বা বড় ভাই সুলভ আচরণ, এটা দিয়ে আমাদেরকে একটুখানি স্তব্ধ করতে চায়, একটু চোখ রাগায় ভয় দেখাতে চায়। কিন্তু ফলাফল হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ওই ভয়ের জায়গায় নাই, রাইট, ভয়ের জায়গায় নাই। এটা 71 না, এটা বুঝতে হবে। এবং বাংলাদেশের ভূমিও কিন্তু সেই 71-এর মতন জায়গায় নাই। কারণ এখন ওই আগে যেমন বর্ষাকাল আসলেই টাইটুম্বুর হয়ে যাইতো, এরকম অবস্থায় নাই। আমাদের এক্সেস গ্রাম পর্যন্ত এখন অনেক অনেক বেশি, যেটা ইন্ডিয়াতে এখনো নাই। তো সার্বিকভাবে ইন্ডিয়ার প্রতিবেশী বিশেষ করে সব জায়গায় হারায়া বাংলাদেশের উপরে তারা বাজি ধরছিল সব থেকে বেশি, এবং এই কারণেই তাদের ফ্রাস্ট্রেশনটা আকাশ হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা আবারও বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন দুজন সিনিয়র সাংবাদিক, এলাহি নওয়াজ খান এবং হাসনাইন খুরশেদ। হাসনাইন খুরশেদ, আমরা এই ঘটনার পর কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, রাজনৈতিক দলগুলো কিন্তু এই যে ভারতে বসে যে ষড়যন্ত্র করছে এই বিষয়টা সামনে নিয়ে আসছে। আমরা দেখলাম মেজর হাফিজ বক্তব্য রেখেছেন এক জায়গায়, এবং সেখানে বলেছে যে ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে, এবং জামাতের আমিরও বলেছে যে সার্বিক পরিস্থিতির জন্য দায়ী শেখ হাসিনা। এবং একটা জিনিস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেটি হলো আমরা যখন দেখি যে এক ধরনের বিরোধ রয়েছে, হয়তো আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয়, কিন্তু ফাইনাল স্টেজে যাওয়ার পরে কিন্তু সবাই এক জায়গায় হয়েছে। আমরা লক্ষ্য করেছি চিটাগাংয়ের ঘটনা, এবং এই ঘটনা লক্ষ্য করেছি মাঝখানে আবার 10ই নভেম্বর নূর হোসেন দিবস আমরা লক্ষ্য করেছি। এটা কিন্তু একটা অন্যরকম জিনিস, আপনার কি মনে হয়? নিঃসন্দেহে আমি এই জন্যই একটু আগেও বলছিলাম যে ফ্যাসিবাদের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করতে কোনো দলই আসলে প্রস্তুত না, বা কোনো দল করবে না, এটা আমাদের সে বিশ্বাস আছে। এবং এটা আমরা বারবার দেখছি, চট্টগ্রামের ঘটনাও দেখছি, এবারও দেখেছি। যখনই বা 10ই নভেম্বরে যখন নূর হোসেন দিবসে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে একটা ভুল বার্তা সারা পৃথিবীর কাছে তুলে ধরার জন্য যে বাংলাদেশ ট্রাম্প বিরোধী, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিরোধী, সেরকম একটা বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার যে ষড়যন্ত্র, এ ধরনের যে কোনো ষড়যন্ত্রের মুখে সারা বাংলাদেশ এক হয়ে যাচ্ছে। এটা খুবই ইতিবাচক, এবং এটি আসলে গণঅভ্যুত্থানের চেতনা, এটাই আমাদের শক্তি। যে এমনিতে নির্বাচন সামনে রেখে যার যার দলীয় অবস্থান থেকে পরস্পর বিরোধী কথা আসবে, কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ হবে, সেটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু এই মতবিরোধ কোনোভাবেই ফ্যাসিবাদের প্রশ্নে তাদেরকে ভিন্ন অবস্থানে দাঁড় করাবে না। তারা সবাই একজোট থাকবেন, এক অবস্থানে থাকবেন, সেটা আমরা বারবার দেখি। ভারতের জন্য নিশ্চয়ই ভারতের জন্য এটা একটা বড় উদ্বেগের ব্যাপার যে ভারতও বুঝতে পারছে হয়তো যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যার উপরে ভারত তার সব কার্ড রেখেছিল, সেই আওয়ামী লীগ বা শেখ হাসিনা এখন বাংলাদেশে একটা প্রত্যাখ্যাত রাজনৈতিক দল, তাদের ফিরে আসার সুযোগও নেই, সম্ভাবনাও নেই। সো তারা যদি বিকল্প কাউকে খুঁজতে যায়, সেখানে আওয়ামী লীগের মতন কাউকে পাবে না। তাদের এখন বিকল্প হিসেবে কি করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশকে একটা শক্তিশালী সম্মানজনক প্রতিবেশী হিসেবে গ্রহণ করতে হবে। এছাড়া তার সামনে আসলে আর কোনো বিকল্প থাকবে না। যে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মানের ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হবে, এর বাইরে তার সামনে আর কোনো বিকল্পই থাকবে না। সে তার অনুগত কোনো দল শক্তি আওয়ামী লীগের মতন আর পাবে না। এইটা আমরা দেখতে চাই, এবং এটা আমরা দেখছি এখন পর্যন্ত। এটা যাতে অব্যাহত থাকে সেটা আমরা আশা করি। আমি অন্য একটা বিষয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতের অত্যন্ত ট্রাস্টেড এবং অনেক বছরের পরীক্ষিত অনুগত মানুষ। তাকে ভারত প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবে, আশ্রয় দেওয়ার চেষ্টা করবে, বিভিন্নভাবে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, এবং সেটা তারা করছে। বাংলাদেশ বারবার অনুরোধ করা সত্ত্বেও অফিসিয়ালি ফেরারি আসামি হিসেবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা সত্ত্বেও ভারত বিষয়টা ধামাচাপা দিয়ে রেখেছে, কোনো রেসপন্সই করছে না। সেইটা না হয়ে সেটা খুব অস্বাভাবিকও না, ভারত এটা করবেই। ভারত আরও টাল বাহানা করবে, যেভাবে পারবে ফেরত না দিয়ে টিকে থাকার চেষ্টা করবে, ধরে রাখার চেষ্টা করবে। আমি একটা অন্যদের দিকে নজর দিতে চাই যে শেখ হাসিনা তো একমাত্র না যে ভারতে আছেন, আওয়ামী লীগের বাকি যে নেতারা, যে খুনি আসাদুজ্জামান খান কামাল, যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসে পুলিশের সাথে কথা বলছিলেন, পুলিশ বলছিল যে একজনকে গুলি করলে আরেকজন আগায় এসে পালায় না কেউ, সেই ভিডিওটাই তো প্রমাণ যে কামাল এই খুনের সাথে জড়িত। কামাল তো ভারতে বসে আছে,
ওবায়দুল কাদের ভারতে বসে আছে, আওয়ামী লীগের আরও অনেক নেতা ভারতে বসে আছে, এবং আমরা শুনি যে তারা মাঝে মধ্যে একত্রিত হয়ে বা রিসেন্টলি একত্রিত হয়ে তারা বৈঠক করছে, এবং তারা কীভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে, কীভাবে তাদের অনুগত অনুসারীদের বাংলাদেশে শক্তিশালী করতে পারে, মাঠে নামাতে পারে, সেই ষড়যন্ত্র করছে। তাদের ফেরত আনার জন্য বাংলাদেশ কেন চিঠি দিচ্ছে না, কেন ভারতকে বলছে না, ভারতকে চাপ প্রয়োগ করছে না? শেখ হাসিনাকে আনতে যদি একটু সময়ও লাগে, তাদের আনতে কি এত সময় লাগবে? এবং তাদের হয়তো ভারত তাদের যদি ভারতের কাছ থেকে কয়েকজনকেও আমরা ফেরত আনতে পারি, সেটাও আমাদের একটা বড় বিজয় হবে, এবং আমাদের যে ছাত্র গণ অভ্যুত্থানের বিজয়ের আরেক ধাপ আমরা পেরোতে পারবো, যে ভারত থেকে কামাল কিংবা অন্য কাউকে ফেরত এনে তাকে দাঁড় করানো। আমরা যারা নিশ্চিত হয়েছি যাদের ব্যাপারে, যারা ভারতে আছে তাদের ব্যাপারে আমরা চাচ্ছি না কেন? আমরা শেখ হাসিনার জন্য চিঠি দিচ্ছি, বাকিদের জন্য কেন চিঠি দিচ্ছি না? বাকিদের জন্য কেন আমরা তৎপর? আমাদের সরকার, আমি ওই জায়গাতে বারবার সরকারের কথা বলছি, সরকারের আসলে অনেক কিছু করার আছে। সরকার যখন এই কাজগুলো করে না, তখন যে ছাত্র তরুণরা নিজের জীবন বিপন্ন করে, নিজের জীবন বাজি রেখে এত বড় অভ্যুত্থান করলো, তাদের সহযোদ্ধাদের অনেককে জীবন দিতে দেখলো, এবং সহযোদ্ধাদের পরিবার রাস্তায় নেমে আসতে বাধ্য হচ্ছে বারবার, তাদের শহীদদের সেই সহায়তা, শহীদ পরিবারগুলো সেই সহায়তা পাচ্ছে না, আহতরা এখনও হাসপাতালে কাটাচ্ছে। সেই পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই ছাত্র তরুণরা উত্তেজিত হবে। সেই উত্তেজনার জায়গাটা তখনই আসে যখন সরকারের দিক থেকে পর্যাপ্ত পদক্ষেপ থাকে না, সরকারের আরও অনেক বেশি তৎপর হওয়া উচিত। এলাইনওয়াজ খান, আমি যে আগে যে কথাগুলি বলছিলাম ভারত সম্পর্কে, যে বাংলাদেশ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এতটাই যে এটা কোনো ঠুনকো একটা ব্যাপার, তুড়ি মেরলে উড়ে চলে যাবে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ হলে আমরা কিন্তু একটা দুটা এত বড় বন্দর নিয়ে একটা দেশ, পৃথিবীতে খুব কম দেশ আছে, এবং এইরকম বন্দর সুবিধা যে দেশের আছে তাকে একটা দুর্বল দেশ হিসেবে ভাবা একটা খুবই বোকামি একটা ব্যাপার ইন্ডিয়া দাঁড়াচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে ওই যে বুরকিনা ফাসো নামে একটা খুব অতি দরিদ্র দেশ, একজন তরুণ নেতা ক্যাপ্টেন ইব্রাহিম, সে কিন্তু আপনারা তো অনেকে জানেন না যে ফরাসি কলোনিতে যারা বাস করছিল তারা কতটা শোষণের মধ্যে ছিল, এবং স্বাধীনতা পেলেও ফরাসি শোষণ থেকে তারা মুক্ত হতে পারে, শূন্য আসতো না, একটা অংশ থেকে যেত। সেখানকার যত স্বর্ণ, যত খনিজ আছে তারা লুট করত। সে কিন্তু ফ্রান্সের সাথে সমস্ত চুক্তি বাতিল করে দিয়েছে, এবং সময় বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে ফরাসি সৈন্যদের চলে যেতে হবে, এবং ফরাসি সৈন্য ফিরে আসতে হয়েছে, বাধ্য হয়েছে। আপনি যখন আপনার ন্যায়সঙ্গত অবস্থান থেকে আপনি যখন স্ট্রং অবস্থান নেবেন, যত বড় শক্তি হোক না কেন, আপনাকে কিন্তু একদম কাছের উদাহরণ মালদ্বীপ থেকে অল্প সংখ্যক যারা সৈন্য ছিল তাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে। আপনাকে সেই স্ট্যান্ডে যেতে হবে, কারণ কন্টিনিউয়াসলি দিল্লি বাংলাদেশকে অবজ্ঞা করছে, এটার চলতে দেওয়া উচিত। এলাইনওয়াজ খান, একটি বিষয় আমাদের দেশে প্রচলিত রয়েছিল বা একটা নেগেটিভ তৈরি করা হয়েছিল যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। এমনকি এই নেগেটিভটা এমন পর্যায়ে চলে গেছিল যে রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতে শুরু করেছিল যে ভারতের সহযোগিতা ছাড়া এই সরকারকে সরানো যাবে না, অথবা ভারতের সহযোগিতা ছাড়া তাদের ক্ষমতা আসা সম্ভব না। পর্যায়ের জন্য এদেশের মানুষ কিন্তু ভারতকে গ্রহণ করে নিয়েছিল প্রায়, অ্যাকসেপ্ট, ঠিক আছে আমার বৃহৎ প্রতিবেশী, তার সাথে আমার দরকার নাই ঝগড়া। কিন্তু ভারত যখন অব্যাহতভাবে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে অন্যায়ভাবে যখন সমর্থন দিয়ে যাচ্ছে, তখন কিন্তু জনগণের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল, যে না, এরা তো আমাদের জন্য না, তার জিওপলিটিক্যাল স্বার্থে এই দলকে সমর্থন করছে। সুতরাং জনগণ এখন কিন্তু আর ওই আগে জায়গায় নাই। একটা সময় রাজনৈতিক দল সবাই মিলেই ঠিক আছে ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, তার সাথে আমরা ঝগড়ায় যাব না, কিন্তু ভারত পায়ে পায়ে ঝগড়া করে। আপনি ফেলানি হলো তার উজ্জ্বল দৃষ্টান্ত। ফেলানি কিন্তু বাংলাদেশকে চরম অবজ্ঞা করার প্রতীক হলো ফেলানি, যাকে হত্যা করে তার কাটা ঝুলিয়ে রাখা হয়েছিল। এটা কিন্তু প্রতীক বাংলাদেশকে অবজ্ঞা করার। এই সরকারের উচিত আমাদেরকে, জনগণকে এটা বোঝানো যে না, আমাদের বিপ্লবের ফসলে এই সরকার কোনো কিছুকে ভয় পায় না, দেশের স্বার্থে যে কোনো স্ট্যান্ড নিতে তারা বদ্ধপরিকর। সুতরাং তাকে, ইন্ডিয়াকে এটা বুঝাই দিতে হবে যে ভাই, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না, আমি চাই তোমার সাথে সমান সমান সম্মানজনক অবস্থানে বসবাস করতে। সুতরাং আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি যে ভারত একটা দেশ, যে দেশকে আপনি যদি স্ট্রংলি ফেস করেন, ও কিন্তু
খামোশ হয়ে যাবে, কিন্তু আপনাকে ফেস করতে হবে স্ট্রংলি। আমার বুঝছেন, তো এই সরকারের দায়িত্ব সেটা, অন্তত জনগণের মধ্যে এই বিশ্বাস তা না যে এই সরকার আমাদের স্বার্থ রক্ষায়, সার্বভৌমত্ব রক্ষায়, আমাদের দেশপ্রেমের জায়গাগুলিকে স্ট্রেনদেন করতে চাচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে অলওয়েজ খারাপ জিনিসকে মোকাবেলা করতে হয় ভালো জিনিস দিয়ে। পলিটিক্সে কিন্তু শক্তি প্রয়োগটা কোনো ইয়ে না, মুখ্য না। এবং আরব বসন্তর ফেলের অন্যতম কারণ হলো যে এমন কিছু ঘটনা ঘটছে যে সরকারি বাহিনীর সাথে জনগণের রক্তাক্ত সংঘাত হয়েছে। এরা চাচ্ছে যে ওই সংঘাতটা প্রভোগ করছে যে গভর্নমেন্ট সিরিয়াসলি ফোর্স ইউজ করুক এবং ক্যাজুয়ালিটি হোক। গভর্নমেন্ট ওই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সজাগ যাই রয়েছে। বলেন, গভর্নমেন্ট কিন্তু যথেষ্ট ধৈর্য। এই যে তিতুমির কলেজে যেগুলি ঘটতেছিল, আমরা হিসাব করে দেখছি 138টা আন্দোলন হয়েছে এ হ্যাঁ, পর্যন্ত। গভর্নমেন্ট কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যখনই এটা ঘটবে তখনই কিন্তু পুরো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে সরকার কিন্তু যথেষ্ট ধৈর্য এবং কি বলে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। হাসনাইন খুরশেদ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন মিডিয়া গত 15.5 বছর একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে কিন্তু একটা নেরেটিভ তৈরি করেছে, এবং সেখানে কোনো কোনো মিডিয়ার প্রো কান্ট্রি আমরা দেখিনি, প্রো পিপুল তো নয়, প্রো কান্ট্রিও না। এবং 6 মাস হয়ে গেল যে স্বৈরাচারের পতন ঘটেছে, স্বৈরাচার পালিয়ে গিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া শেখ হাসিনা যে ফেসিস্ট গণহত্যাকারী, চোরতন্ত্রের প্রতিষ্ঠাতা, গুম খুনের নির্দেশদাতা, এই বয়ানটি কিন্তু খুব শক্তভাবে সামনে আনছে না। এই বিষয়টিকে দৃষ্টি আকর্ষণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার তিনি একটি সংবাদ সম্মেলনে মিডিয়া নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে মিডিয়ায় এখনো দেখি ভাসুরের নাম নিতে কেমন যেন লাগে, এখনো সাবেক প্রধানমন্ত্রী লেখা হয়, কিন্তু তিনি কি সাবেক নাকি ফেসিবাদের বুচার অব দিস মাদারল্যান্ড? তিনি চেয়ার টিকে রাখতে 2000 মানুষকে হত্যা করেছেন, এখনো মিডিয়ায় ফেসিবাদী খুনি হাসিনা লেখা হয় না। তা যদি না করেন তাহলে আমরা বুঝবো যে আওয়ামী লীগ কাঠামো বা যে মিডিয়া ছিল সেটিরই সিলসিলা আপনারা অব্যাহত রেখেছেন। হাসনাত আরও কিছু কথা বলেছেন যে হাসিনা ও ফেসিবাদের পুনর্বাসন কোনোভাবে এদেশে হতে দেওয়া হবে না। হাসিনার ভাষণ কোনো গণমাধ্যমে প্রচার করা হলে ধরে নিতে হবে সেই গণমাধ্যম হাসিনাকে এখনো সহযোগিতা করছে। সুশীলতাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলেই গণঅভ্যুত্থান হয়েছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজেও কিন্তু শেখ হাসিনার বক্তব্য প্রচার সংক্রান্ত একটা পোস্ট দেওয়া হয়। তাতে লেখা হয়েছিল যে গণতন্ত্র গণহত্যাকারী ফেসিস্ট হাসিনা কোনো বক্তব্য যদি মিডিয়াতে প্রচার করা হয় সেটা পরিণতি সেই মিডিয়াকে নিতে হবে। এখানে দুটো বিষয়, এই তার এই বক্তব্যে একটি মেসেজ কেউ প্রচার করতে পারে যে মিডিয়াকে গলা চেপে ধরা হচ্ছে অথবা মিডিয়ার উপর তারা খড়গহস্ত হয়েছে। আরেকটা বয়ান উনি যেটা বলার চেষ্টা করেছেন সেটি হলো যে ফেসিবাদের দূষর হওয়া যাবে না কোনো মিডিয়াকে, এটা দেশের মানুষ মানবে না। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? গত 15.5 বছরে শেখ হাসিনা এবং তার সরকার এবং তাদের বিদেশি পৃষ্ঠপোষকরা, মূলত ভারত, যে তাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ চলেছে। আসলে সেই যুদ্ধ এখনকার যুগে আর এসে সশস্ত্র যুদ্ধ হয় না, যুদ্ধের অস্ত্র গোলাবারুদ হবে সেটা হয় না, সামরিক বাহিনী মুখোমুখি লড়াই করবে কিংবা সেই ধরনের জিনিস হয় না। যুদ্ধের একটা বড় অস্ত্র হচ্ছে গণমাধ্যম, যে মানুষের পারসেপশন বদলে দেওয়া, মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা, এবং সেই স্ট্র্যাটেজিক ওয়ারে গণমাধ্যম একটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। গত 15.5 বছর সেই গণমাধ্যমকে সে ধরনের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, টিভি পত্রিকা থেকে শুরু করে সব গণমাধ্যমকেই। এবং মানুষকে এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ভারতের সাথে আমাদের অনেক নির্ভরতা, ভারত ছাড়া আমরা চলতেই পারবো না, ভারতের সহায়তা ছাড়া বাংলাদেশ পঙ্গু হয়ে যাবে, সেরকম একটা পারসেপশন দেওয়ার চেষ্টা করেছে। সারা দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে ভারত আমাদের 71 সাল থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামে, আমাদের পরবর্তীতে প্রত্যেকটা পদক্ষেপে ভারত আমাদের সাথে ছিল, এরকম একটা পারসেপশন দেওয়ার চেষ্টা করেছে। সেই পারসেপশন যে আমাদের, এবং সেইভাবেই ভারতের এক ধরনের বড় ভাই সুলভ এক ধরনের প্রভুত্বের প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। সেই জায়গাটা থেকে ভেঙে বেরিয়ে আসার জন্য
গণমাধ্যমে যে পরিবর্তন দরকার ছিল সেই পরিবর্তন আমরা দেখিনি। গণমাধ্যমে এখনও আওয়ামী দোসররা অনেকেই রয়ে গেছে এবং তারাই বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। গণমাধ্যমের যে স্ট্র্যাটেজিক কৌশলগুলো সেই কৌশলগুলো সেভাবেই হচ্ছে। আমরা একটা কথা বলি যে শেখ হাসিনা যে গণহত্যাকারী, শেখ হাসিনা যে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন, নির্বাচন ব্যবস্থাকে হত্যা করেছেন, সেটা মানুষকে বারবার মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে মনে করিয়ে দিতে হবে। কারণ খুব স্বাভাবিকভাবেই মানুষ জীবন জীবিকার এত টানাপোড়েনে থাকেন যে মানুষ আসলে এই বিষয়গুলো খুব দ্রুত পেছনে পড়ে যায়, মানে কোনো কিছুই ভুলে যায় না, কিন্তু বাস্তবতার চাপে এই বিষয়গুলো পিছনে পড়ে যায়। বিষয়গুলোকে সবসময় মানুষের চোখের সামনে দৃশ্যমান রাখতে হবে। সেই কাজটা করার একটা মাধ্যম হচ্ছে যে যতবারই আমি শেখ হাসিনা বলবো ততবারই আমি বলবো যে গণহত্যাকারী শেখ হাসিনা। যতবারই আমি শেখ হাসিনার আওয়ামী লীগের কথা বলবো আমরা বলবো যে গণহত্যাকারী আওয়ামী লীগ। সেটা না বলে আমরা যদি বলি সাবেক প্রধানমন্ত্রী বলতে এক ধরনের সম্মানের বিষয় মনে হয়। অনেক আছেন এবং তাদের মতোই একজন, এবং সাবেক প্রধানমন্ত্রী বললে মনে হয় যে এক ধরনের সম্মানজনক একটা পদে ছিলেন কেউ একজন, সেরকম একটা পারসেপশন দেওয়ার চেষ্টা ছিল। সেই চেষ্টা সম্পর্কে হাসনাত আবদুল্লাহ যে সতর্কতা উচ্চারণ করেছেন সেটা ঠিক আছে, এটাকে কোনোভাবেই গণমাধ্যমের উপর চাপ প্রয়োগ বলে আমরা দেখি না। কিন্তু বিষয়টা যদি এই পর্যায়ে থাকে, খুব বেশি দূর যাতে না যায়, গণমাধ্যমকেই তার নিজের সিদ্ধান্ত নিতে হবে যে ইয়েস আমি এখন মুক্তি পেয়েছি, আমি এখন আর খাঁচার পাখির মতন আচরণ করতে পারি না। এই ছাত্র গণ অভ্যুত্থান আমাদের গণমাধ্যমকে মুক্তি দিয়েছে। গণমাধ্যমের মানসিকতার পরিবর্তন করে স্বাধীন গণমাধ্যম হিসেবে দাঁড়াতে হলে খাঁচার পাখি হয়ে থাকার মানসিকতা থেকে বের হয়ে খাঁচা ভেঙে বেরিয়ে আসতে হবে গণমাধ্যমকেই। এটা বাইরে থেকে হাসনাত আবদুল্লাহ বা অন্য কেউ বলে দিতে হবে আর সেইভাবে গণমাধ্যম করবে, এটা যদি হয় দুঃখজনক। গণমাধ্যমকে তার নিজ দায়িত্বে, নিজ বিবেচনায়, নিজের সম্পাদকীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করে গণমাধ্যমকে নিজের সিদ্ধান্ত নিয়েই সামনের দিকে এগোতে হবে, গণতন্ত্রের পক্ষে থাকতে হবে। গণমাধ্যম যাতে কোনোভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কৌশলে যাতে ফ্যাসিস্টের পক্ষে না থাকে কোনো গণমাধ্যম, সেটা আমরা আশা করব। এলাই নওয়াজ খান এবং হাসনাইন খুরশেদ, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।